হাঁসের খাবার হঠাৎ করে চেঞ্জ করে ফেললাম, কারণ আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে হাঁসের 98% পর্যন্ত ডিম দেয়া খাবার আমি নিজে তৈরি করছি, এবং যে খাবারে বাজারে রেডি ফিটের তুলনায় 8 থেকে 10 টাকা আমাদের বেঁচে যাবে। অনেকেই কিন্তু অনেকভাবে ভিডিওটি নিয়েছেন এবং অনেকেই অনেকভাবে মন্তব্য করছেন। যারা বিরূপ মন্তব্য করছেন কিংবা যারা নেগেটিভ মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা মূলত অভিজ্ঞ খামারি এবং দীর্ঘদিন ধরে যারা হাঁস খামার করে আসছে, সঠিকভাবে হাঁস খামার পরিচালনা করে আসছে, তারা কিন্তু জানেন যে হাঁসের 98% পর্যন্ত ডিম নেওয়া সম্ভব যদি হাঁসের বয়স ঠিক থাকে, আপনার খামার ব্যবস্থাপনা ঠিক থাকে, আপনার খামার পরিচালনা ঠিক থাকে। আমি কিন্তু আর একটা কথা বলেছিলাম যে হাঁসের বয়স যদি 1 বছরের মধ্যে হয় তাহলে 98% পর্যন্ত ডিম দিতে পারে, কিন্তু এই 98% ডিম যে সবসময় কন্টিনিউ থাকবে কিংবা রেগুলারই থাকবে এটা কিন্তু বলিনি। তবে 98% পর্যন্ত সেই খাবারে ডিম আসতে, আর যদি হাঁসের বয়স বেশি হয়ে যায় তাহলে 80 থেকে 85% ডিম কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারে। সবচেয়ে মজার বিষয় এই যে বাজারে রেডি ফিটের তুলনায় এই খাবারটা কিন্তু প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা আমাদের সেভ হয়ে যাচ্ছে। তো বাজারে রেডি ফিটের তুলনায় কম দামে এই খাবারটা আমরা কিভাবে সংগ্রহ করলাম কিংবা কিভাবে তৈরি করলাম? আমরা তো বিভিন্ন উপাদান কিনে এনে এই খাবারটা তৈরি করছি। তো বিভিন্ন উপাদান আমরা কিনে আনছি, এটা যেমন সত্যি, এই খাবারটা আমরা কিন্তু নিজ হাতে তৈরি করছি, আমাদের আলাদা কোনো শ্রমিক লাগছে না, কিংবা তৈরিকৃত খাবার আমরা কোনো দোকান থেকে কিনে আনছি না। যে খাবারটা একেবারে বাজারে রেডি ফিটের কথা আমি বলছি, যে খাবারটা আমরা বাজার থেকে কিনে আনি সেটা কিন্তু কয়েকটা মাধ্যম থেকে লাভ দিয়ে তারপর আমাদেরকে কিনতে হয়। তো কয়েকটা মাধ্যমে লাভ দেওয়ার পর আমাদের প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা কিন্তু খরচ হয়ে যায়। তো সেই খাবারে কেন ডিমের পার্সেন্টেজ কম আসে, আর আমরা যে খাবারটা তৈরি করলাম সেই খাবারে কেন ডিমের পার্সেন্টেজ বেশি আসতে পারে একটু বুঝিয়ে বলি। আপনার হাঁসের গ্রোথ, আপনার হাঁসের বয়স, আপনার হাঁসের ডিমের পার্সেন্টেজ অনুযায়ী আপনি কিন্তু খাবারে কিছু কিছু মেডিসিন বেশি দিতে পারেন, কিছু কিছু মেডিসিন কম দিতে পারেন। যখন যে মেডিসিন বেশি দেওয়া দরকার তখন সেটা বেশি দিতে পারছেন, যখন যে মেডিসিন কম দেওয়া দরকার তখন আপনি কম দিতে পারছেন। কিন্তু বাজারের রেডি ফিট একভাবে তৈরি হচ্ছে এবং একভাবেই আমাদেরকে খামারে প্রয়োগ করতে হচ্ছে। এতে করে কখনো হাঁসের বডি ওয়েট কমে যাচ্ছে, কখনো বডি ওয়েট বেশি হয়ে যাচ্ছে, কখনো হাঁসের চর্বি বেশি হয়ে যাচ্ছে, কখনো চর্বির পরিমাণ কমের জন্য কিন্তু ডিম আসছে না। তো এই যে বাধাগুলো, এই বাধাগুলো অতিক্রম করতে হলে অবশ্যই আমাদেরকে হাতে তৈরি করা খাবারের উপর ডিপেন্ডেন্ট হতে হবে। তবে এই খাবারের যে শুধু সুবিধা তা নয়, এই খাবারের কিছু অসুবিধা আছে। এই খাবার তৈরিতে যে উপাদানগুলো লাগে সেই উপাদানগুলো কিন্তু আপনাদের এলাকায় অ্যাভেলেবেল নাও থাকতে পারে, কিংবা এই উপাদানগুলো বিভিন্ন জায়গা থেকে আমাদের সংগ্রহ করে আনতে হয়, বিভিন্নভাবে খোঁজ করতে হয় এবং সকল উপাদান সঠিকভাবে মেনটেন করে আমাদের একটা ফিড তৈরি করতে হয়। যদি কোনো উপাদান কম কিংবা বেশি আমরা মাত্রায় ব্যবহার করে ফেলি, এখান থেকে কিন্তু হাঁসের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ডিমের পার্সেন্টেজ কমে যাওয়ার সম্ভাবনা আছে। তো সকল কিছু সঠিকভাবে আপনি যদি মেনটেন করতে পারেন, ইনশাল্লাহ হাঁসের যদি বয়স ঠিক থাকে হাঁসের 98% পর্যন্ত ডিম আসবে। কিন্তু এই 98% ডিম যে রেগুলার থাকবে এ কথা আমি কখনোই বলিনি, কারণ আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি, আপনার হাঁসের বডি ওয়েট, আপনার হাঁসের অসুস্থতার উপর বেস করে এই ডিমের পার্সেন্টেজ কিন্তু কম কিংবা বেশি হতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, যে খাবারে হাঁস 98% পর্যন্ত ডিম দেয় সেই খাবারে কিন্তু মিনিমাম 80% কিংবা 70% ডিম ধরে রাখা সম্ভব হতে পারে। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে বাজারের রেডি ফিট হয়তো বা 70 থেকে 80% ডিমের পার্সেন্টেজ ধরে রাখে, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ পরিস্থিতিতে সেই ডিমটা কিন্তু 50% কিংবা তারও নিচে নেমে আসতে পারে, এবং অনেক ক্ষেত্রে আমরা এর প্রুফ পেয়েছি। আমাদের এই ফর্মুলা সঠিকভাবে মেনটেন করে অনেক খামারি ভাই বোনেরা কিন্তু লাভের মুখ দেখেছেন, অনেক খামারি ভাই বোনেরা ডিমের পার্সেন্টেজ ভালো পেয়েছেন। যে খামারি ভাই বোনেরা মূলত এই খাবারগুলো সঠিকভাবে তৈরি করতে পারে না, এই খাবারের উপাদানগুলো সংগ্রহ করতে পারে না, কিংবা এই খাবারগুলো সঠিকভাবে হাঁসকে খাওয়াতে পারে না, তারা এরকম মন্তব্য করতে পারেন, কিংবা তাদের পক্ষেই এরকম মন্তব্য করা পসিবল হতে পারে। আমি বারবার কিন্তু ভিডিওতে কিছু কমেন্টের উত্তর দিতে গিয়ে বলি যে যারা মূলত এই ধরনের কমেন্ট করেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আমার খামারে আসতে, কিন্তু শর্ত একটাই থাকবে, আপনি আমার খামার ভিজিট করে যখন আমাদের কথা সত্যতা খুঁজে পাবেন এবং এর প্রুফ দেখতে পারবেন, তখন অবশ্যই ভিডিওর মাধ্যমে আমাদের দর্শকের উদ্দেশ্যে কিংবা আমাদের ফ্যামিলির সদস্যের উদ্দেশ্যে আপনাকে ফিডব্যাক দিয়ে যেতে হবে। আপনি যদি এই ফিডব্যাক দিতে রাজি হন কিংবা আপনার ভুল আপনি যদি স্বীকার করেন ভিডিওর মাধ্যমে, অবশ্যই আপনাকে স্বাগতম জানাচ্ছি, আমাদের খামারে অবশ্যই আসবেন। আর এই ধরনের নেগেটিভ মন্তব্য করার আগে আপনি একটু রিয়েলাইজ করে দেখবেন যে আপনি
হাঁস খামার সম্পর্কে কতটুকু জানেন, হাঁস খামার সম্পর্কে আপনি কতটা অভিজ্ঞ, কিংবা এই খাবার আপনি কতদিন আপনার খামারে প্রয়োগ করেছিলেন, সঠিকভাবে প্রয়োগ করতে পেরেছিলেন কিনা, কিংবা আপনার খামার ব্যবস্থাপনায় অন্য কোনো ভুল ত্রুটি আছে কিনা। যাই হোক, আমি কিন্তু বলেছিলাম যে আমি খাদ্য চেঞ্জ করে ফেলছি, অর্থাৎ আমি যেহেতু বাজারের রেডি ফিটের উপর এখন ডিপেন্ডেন্ট থাকবো না, নিজে হাতে তৈরি খাবারের উপর ডিপেন্ডেন্ট থাকবো, তো হঠাৎ করে কি আমি খাদ্যটা চেঞ্জ করে ফেললাম, কি মনে হয় আপনাদের? না, আমি কিন্তু বারবার বলি যে হাঁসের খাবার হঠাৎ করে পরিবর্তন করা যাবে না। এখানে দেখতে পাচ্ছেন যে আমার তৈরিকৃত খাবার আমি কিন্তু একটা বস্তাতে এনেছি, এবং বাজারের রেডি ফিট যেটা আমি দীর্ঘ কয়েক মাস ধরে দিয়ে আসছিলাম এই হাঁসগুলোকে, সেই বাজারের রেডিফিটও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো একটা বস্তাতে বাজারের রেডিফিট এবং অন্য বস্তাতে কিন্তু আমার হাতে তৈরি খাবার। তো এই খাবারটা আমি আস্তে আস্তে অ্যাড করব, অর্থাৎ যে খাবারটা আমি খামারে অ্যাড করতে চাচ্ছি সেই খাবার এবং আগের খাবার অর্থাৎ বাজারের রেডিফিটটা 50-50 করে আমি কিন্তু দেয়া শুরু করেছি আজ থেকে। তো গতকালকে কিন্তু আমি আমার হাতে তৈরি খাবারটা একেবারে কম পরিমাণে দিয়েছিলাম, এবং তার আগের দিন প্রথম দিন 10% মতো দিয়েছিলাম, এবং তার পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন আমি 20% দিয়েছি, এবং আজকে কিন্তু 50% দিলাম, আগামীকাল 60% দেবো। তো এভাবে আস্তে আস্তে আমার যে নতুন খাবার সেই খাবারটা আমি ইমপ্রুভ করব, সেই খাবারের পার্সেন্টেজ বাড়িয়ে দেবো, এবং যে খাবারটা অ্যাভয়েড করতে চাচ্ছি সেই খাবারটা আস্তে আস্তে কিন্তু আমি কমিয়ে দেবো। তো এভাবেই কিন্তু হাঁসের খাবার আপনার পরিবর্তন করতে পারবেন। আর হঠাৎ করে আপনি যদি এই হাঁসের খাবারটা পরিবর্তন করেন, অর্থাৎ আমি যে গত 3 দিন আগে খাবারটা তৈরি করেছি সেদিন যদি আমি নতুন করে এই খাবারটা দিয়ে দিতাম আর আগের খাবারটা একেবারে অ্যাভয়েড করতাম, তাহলে কিন্তু হাঁসের ডিমের পার্সেন্টেজ একেবারেই কমে যেত। আপনি যতই ভালো পার্সেন্টেজে ডিম আশা করেন না কেন, যতই ভালো মানের খাবার দেন না কেন, হঠাৎ করে খাবার চেঞ্জ করে দিলে কিন্তু হাঁসের ডিম কমে যাবে। তো এই ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আর একটা ব্যাপার শেয়ার করি, অতিরিক্ত শীত কিন্তু পড়ে যাচ্ছে, অতিরিক্ত কুয়াশার কারণে হাঁসে কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে, তাই আমি কিন্তু পর্দার ব্যবস্থা করা শুরু করেছি। একটা মাত্র পর্দার ব্যবস্থা করেছি। আমি কিন্তু এই যে ফিটের যে বস্তাগুলো আছে এগুলো কেটে সেলাই করে এই পর্দার ব্যবস্থাটা করছি। এবং একটু দেখাই উপরের দিকটা কিন্তু একটু খোলা আছে। আপনারা এই পর্দার ব্যবহারটা কিন্তু ভুলভাবে করেন। এই পর্দার ব্যবহার আপনি যদি সঠিকভাবে না করতে পারেন, একটু ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। উপরে একটু জায়গা কিন্তু ফাঁকা রেখেছি। উপরে একটু জায়গা ফাঁকা রাখার কারণ উপর দিয়ে যে শীতটা আসবে সেই শীতটা কিন্তু হাঁসের তেমন কোনো ক্ষতি করবে না। কিন্তু উপরটা আমরা যদি পর্দা দিয়ে একেবারে ঢেকে রাখি, তাহলে এই যে ঘরে হাঁসগুলো থাকে, অতিরিক্ত গ্যাসের কারণে হাঁসের কিন্তু প্রবলেম হয়ে যাবে। এই গ্যাসের সমস্যার কারণে হাঁস কিন্তু মারাত্মক রোগের মধ্যে পড়তে পারে। তো এই দিকটা অবশ্যই আপনারা একটু সতর্কভাবে দেখবেন, উপরটা একটু খালি রাখার চেষ্টা করবেন। আর বাহিরের হাওয়া বাতাস কিংবা আলো বাতাস যেন ভিতরে প্রবেশ করতে পারে, কিংবা ভিতরের গ্যাস যেন বাহিরে যেতে পারে, এই দিকটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আমি কিন্তু এভাবেই পুরো ঘরে পর্দার ব্যবহার করব। তো আমাদের ঘরের মেঝেটা একটু দেখে, আমাদের ঘরের মেঝে কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে না। আমাদের ঘরের মেঝে কিন্তু পানির দ্বারা ভিজে যায় না, কারণ আমরা এই যে মাছার ব্যবস্থা করেছি। হাঁসের যে মলগুলো আছে সেই মলগুলো কিন্তু নিচে পড়ে যায়, আর উপরটা শুকনো থাকে। হাঁসের এই মলগুলা নিচে পড়ে যাওয়ার কারণে হাঁসের কিন্তু নিচ থেকে অর্থাৎ মেঝে থেকে ঠান্ডা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো নিচ থেকে যেহেতু ঠান্ডা পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং ঘরের সাইডে আমরা পর্দার ব্যবহার করেছি, এবং ঘরে এমনভাবে পর্দার ব্যবহার করেছি যাতে করে এই ঘরের ভিতরে জমা গ্যাস থেকে হাঁসের কোনো প্রবলেম না হয়ে যায়। আর এই মাছার ব্যবহারের পরে আমি কিন্তু বারবার আপনাদের সঙ্গে শেয়ার করি, যে ডিম কিন্তু অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে। আর ডিমের জন্য আলাদা আমাদের পরিশ্রম করতে হয় না, ডিমগুলো অপরিষ্কার হয়ে যাচ্ছে না, কিংবা মেঝেটা অপরিষ্কার হয়ে যাচ্ছে না। মেঝে যদি পরিষ্কার থাকে, হাঁসের বিচরণের জায়গা যদি পরিষ্কার থাকে, তাহলে কিন্তু হাঁস সুস্থ থাকবে। আর এই যে হাঁসের ডিমের জন্য আলাদা আমাদের সময় ব্যয় করতে হতো, পরিষ্কার করতে হতো। তো এই ভেজালটা কিংবা এই প্রবলেমটা এখন কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে না। তো রাত্রে কিন্তু আমরা প্রয়োজনীয় পানি কিংবা প্রয়োজনীয় খাবার দিয়ে রাখি। তো কতক্ষণ ধরে পানি দেই, কিংবা এই ঠান্ডাতে পানি দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। যতই ঠান্ডা হোক, যে আবহাওয়াতে আপনি হাঁস পালন করুন না কেন, অবশ্যই পানি দিতে হবে। তো আমরা কিন্তু এখানে প্রায় 600 শতাধিক হাঁস আছে। তো এই 600 হাঁসের জন্য আমরা 5টা পাত্রের মধ্যে পানি দিই, এবং 2টা পাত্রের মধ্যে কিন্তু খাবার দিয়ে রাখি। তো খাবার মিনিমাম রাত 8টা থেকে 9টা পর্যন্ত থাকে, এবং পানি রাত 2টা-3টা পর্যন্ত কিন্তু থাকে। তারপরে পানি শেষ হয়ে যায়। আমরা খুব সকালে আবার হাঁসগুলোকে পানি দেওয়ার ট্রাই করি। যেদিন খুব ঠান্ডা থাকে, কুয়াশায় আচ্ছন্ন থাকে, সেদিন আমরা হাঁসগুলোকে একটু
দেরিতে বের করে দেই তখন কিন্তু ঘরের ভিতরে অর্থাৎ সকালবেলা 7টা 8টার দিকে আমরা ঘরের ভিতরে খাবার এবং পানি দিয়ে দেই এবং যখন কুয়াশা একটু কমে যায় তখন আমরা বাহিরে খাবার পানির ব্যবস্থা রাখি এবং বাহিরে হাঁসগুলো বিচরণ করি। তো এই ছিল আজকের ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আপনি যদি এখনো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।